আজ কদিন পরে কুরবানির ঈদ, মুসলমানদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় পশু নিয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে, এই বিষয়টা কীভাবে? দেখেন, প্রত্যেকটা মানুষ যে যার ধর্ম পালন করবে। যদি ইসলাম ধর্মের ভেতরে ওটা যদি জায়েজ থাকে, হিন্দুস্তানে পশ্চিমবাংলার মানুষ যদি সবসময় করে এসে থাকে, তাহলে আমাদের ওটা ঈদুল আজহা কুরবানিটা আমাদের কুরবানি পালন অবশ্যই হবে। এটা আমি রাজ্য সরকারের কাছে জানাবো। আমাদের এই যে এই রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী তিনি বলছেন অনেক খালজি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেবেন বলছে। দেখেন, কে কি বলছে না বলছে আমি আগে শুনবো। আমি তো ব্যাপারটা জানিনি, আমি আগে শুনে নিয়ে তারপরে বলবো। আপনি বিধানসভায় এলেন কিন্তু আপনাদের নেতৃত্ব নেই, কেমন লাগবে? না, অসুবিধে খেয়েছে, লড়াই হবে, কিন্তু অসুবিধে খেয়েছে। বিভিন্ন জায়গায় গরু নিয়ে তাদেরকে আটকানো হচ্ছে, কি বলবেন? দেখেন, সামনে কুরবানি আছে, আমরা ঈদুল ফিতর 1 মাস রোজা রেখে পালন করি, কুরবানি আমরা পালন করি, তা আশা করছি আমরা ভালোভাবে পালন করতে পারবো। ইলিগাল ক্যাটেল হাটটা নিষিদ্ধ করা হয়েছে, তাই নিয়ে কি বলে, কোথায় কি লোক কোথায় যাবে? আমার এই বিষয়ে দেখতে হবে, জানতে হবে, তারপর আমি বলবো। দেখো দাগ লাগবে সাদা কিন্তু। আসসালামু আলাইকুম। তুমি আমার একটা অনুরোধ আছে, বিশেষ করে মানে আপনার মতন যারা এই গোমাংস বিক্রি করছে তাদের কাছে আমার অনুরোধ, যদি ধরো এটা তো আমার খাদ্য, আমরা ইসলাম ধর্মে বা সবাই একবার পছন্দ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে বলে সবাই গোমাংস খাবে, সেটা তো না, যার ইচ্ছা সে খাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে মানে এই মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ করব, যাতে করে এটা কাঁচের পর্দা দিয়ে যদি আমি বিক্রি করি, তাতে করে এটা ধুলোবালিও যাচ্ছে, সেটা সে খাচ্ছে, তো এটা ডিস্টার্ব হতে পারে, এটা ইনফেকশন হতে পারে। আমি যতটা মাংসের দোকান আছে আপনার মাধ্যমে আমি অনুরোধ করব, যদি আমাদের এই কথাটা রাখা যায় কি দেখবেন, আমাদের কথা আমাদের কথাটা রাখার চেষ্টা করুন, কারণ এটা অনেকে পছন্দ করে, অনেকে করে না। আর এই ধুলোবালি রাস্তা থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে, ধুলোবালিতে পড়ছে, এইটুকু বিষয়টা আপনার জানানোর জন্য আমি এখানে নামলাম। আপনি চেষ্টা করবেন যদি পালন করা যায়, সেটা আপনার ব্যক্তিগতভাবে, আমি আপনার জোর জুলুম করছি না। আর আমরা যে আবার এই বার্তা যেন না যায় যে বিজেপির পক্ষ থেকে এসে আমার গো মাংস খাওয়া নিষেধ করছে বা দোকান বন্ধ করে দিচ্ছে, এরকম কোনো যেন বার্তা না যায়। আমি আপনার শুধু কাজ দেব। পশ্চিম বাংলায় আরএসএস এর শাখা অফিস হচ্ছে 12,500। এই 12,500 আরএসএস এর কর্মীরা পিছন থেকে লড়াই চালাচ্ছিল। কখনো মোহন ভাগবত, ভারতবর্ষের আরএসএস এর যিনি সর্বময় কর্তা, মহারাষ্ট্রের পুনেতে যার বাড়ি, তিনি এই মমতা ব্যানার্জির সরকারের আমলে নির্বিচারে 15 দিন পশ্চিম বাংলায় 2025 সালে 15 দিন রাত্রি যাপন করেছে, আর পিছন থেকে অপারেশন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টকে হারাতে গিয়ে 2011 সালে কংগ্রেসকে সঙ্গে নিয়েছিল, পাশাপাশি এই আরএসএস এর একটা অংশের সহযোগিতা তিনি নিয়েছিল। 2009 সালে 1 থেকে 19টা সাংসদ হওয়ার পর যে 1.5 বছর সময় ছিল, যে প্রায় 2.25 বছর সময় ছিল, প্রতিদিন কলকাতার রাজপথে বুদ্ধিজীবীদের নামে আরএসএস কে, সমস্ত বামপন্থী বিরোধী লোককে নামিয়ে দিয়ে প্রতিদিন সভা সমিতি, পদযাত্রা এসব করে করে লাস্টে তিনি সার্থকতা লাভ পেলেন। কংগ্রেসকে 65টা সিটের লড়ার সুযোগ দিয়ে তারা 42টা পেল, পার্সেন্টেজ দেখুন। আর উনি 229টা সিটে লড়ে উনি কিন্তু 182টা পেয়েছিল। সেই কংগ্রেসের সঙ্গেও দুর্ব্যবহার করেছিল, সেই কংগ্রেসকেও
1 বছর যেতে না যেতেও তাদের 6 জন মন্ত্রিসভাকে সেখান থেকে ছেড়ে দিতে বাধ্য করেছিল। এমন আচরণ করেছিল, তাদেরকে কোনো ফাইল ইনিশিয়েট করতে দিত না। ডাক্তার মনোজ ভূঁইয়া, আবু হেনা থেকে শুরু করে যারা মন্ত্রী ছিল, গনি খানের ভাই থেকে শুরু করে কেশব মন্ডল কুচবিহারের থেকে শুরু করে যে 6 জন মন্ত্রী ছিল, যে মানুষ ভূঁইয়াকে একদিন মঙ্গলকোটে দেখেছিলাম, বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী, ডাক্তার মানুষ, সিপিএম এর লোকরা কিভাবে তাকে তাড়া করেছিল মঙ্গলকোটে। তিনি পায়ের জুতো বগলে ভরে ডান দিক থেকে মোবাইল ফোন করে বুদ্ধবাবুকে বলেছিল, বুদ্ধবাবু আমাকে বাঁচান, আপনার ক্যাডাররা পুলিশের সামনে আমাকে খুন করে দিতে চাইছে। সেদিন কিন্তু বুদ্ধবাবু এই মানুষ ভূঁইয়াকে বাঁচিয়েছিল, সাপোর্ট করেছিল। আজকে কি ইতিহাস! আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলনেতা যে নিজেই যাকে হৃষ্টপিষ্ট করেছিল শুভেন্দু অধিকারীকে 2021 সালে নন্দীগ্রামে, তার কাছে 1956 ভোটে হারতে হয়েছিল। এত রবরবা, এত ঔদ্ধত্য, তার ভাইপুর সঙ্গে কথা বলা, টাকা ছাড়া কথা বলা যায় না, ফোনে মেসেজ দিলে তার কোনো উত্তর পাওয়া যায় না। আমি হুমায়ুন কবির বারবার মমতা ব্যানার্জির কাছে প্রতিবাদ করেছিলাম যে আমরা দল করতে এসছি, আপনার ভাইপুর গোলামি করতে আসিনি। আপনার ভাইপুকে সামলান, আপনার ভাইপুকে তুলাবাজি করা থেকে বিরত রাখুন, আপনি নিজে ক্ষমতা রাখুন। আপনি পুলিশ মন্ত্রী, একটা আইসির পোস্টিং দিতে গেলে আপনার ভাইপুকে 70 লাখ থেকে 1.5 কোটি গুনতে হয়। একটা জেলার এসপি কে পোস্টিং দিতে হলে আপনি পুলিশ মন্ত্রী, আপনার ভাইপো আগে 2 কোটি টাকা নেয়, তারপরে তার এসপির পোস্টিং হয়। এটা সাধারণ মানুষের উপরে জুলুম। একটা সাধারণ মানুষ 1 লরি বালি কিনতে গেলে এধারে বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, 1000 টাকা ভাতা দিচ্ছি, ইমামদের 3000 টাকা ভাতা দিচ্ছি, কিন্তু ঘুরিয়ে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র দুর্নীতিগ্রস্ত নেত্রী। তিনি বাংলার সততার প্রতীক হিসাবে বাংলার মানুষের কাছে 2011 সালে যে গ্রহণযোগ্যতা ছিল, তার নিজের পাপের প্রায়শ্চিত্ত গত 4 তারিখে 15 বিধায়ক ইন্দ্রনীল সেন যেখানে যেত হেলিকপ্টার, মুর্শিদাবাদে আমাদের কিছু দায়িত্ব দিন, মন্ত্রী না করুন, কিছু ক্ষমতা দিন, কোন দপ্তরের চেয়ারম্যান করে দিন, ফান্ড দিন। আমরা মুর্শিদাবাদের মানুষ আপনাকে ভোট দিয়েছে। 2021 সালের আগে আপনার 4টে আসন ছিল, 2011-তে যেদিন আপনি ক্ষমতায় আসেন সেদিন 1টা আসন ছিল সাগরদিঘি। কংগ্রেস ছিলাম আমরা 14টা, বামফ্রন্ট ছিল 7টা। আমরা আপনার দলে আবার আসার পরে আমরা আপনাকে 20টা আসন পাই দিয়েছি। মুর্শিদাবাদের মানুষকে এইভাবে অসম্মান করবেন না, মুর্শিদাবাদের মানুষের উন্নয়ন করুন। কিন্তু এই তোলাবাজ ভাইপো, চোর ভাইপো সেদিনকে সম্পূর্ণ পিসির ক্ষমতার অপব্যবহার করে বাংলার মানুষের সাথে চুরি করেছে, ডাকাতি করেছে, তোলাবাজি করেছে। কদিন আগে বক্তৃতা করছিল, এই শক্তিপুরে প্রথম সংঘ মাঠে এসে বক্তৃতা করে বলছিল, 17 এপ্রিল বোধহয় বক্তৃতা করে কি বলছিল, যে অমিত শাহকে যে পুলিশ সিকিউরিটি দেয়, সেই পুলিশ কি করে হুমায়ুন কবিরকে সিকিউরিটি দেয়, কি করে নওশাদকে সিকিউরিটি দেয়। তুমি কে হরিদাস পাল? তুমি বলছো যে সেন্ট্রাল গভর্নমেন্টের সিকিউরিটি ছেড়ে দিক, আমি সিকিউরিটি দেব। ওহে অভিষেক, আজ তোমার কি পরিণতি হয়েছে? তোমার 100 জন পুলিশ নিয়ে রাত্রিবাস করতা কালীঘাটের বাড়িতে, কালকে সন্ধ্যা 6:30টার মধ্যে তোমার কাছে মাত্র 2টো পুলিশ আছে, সব ছড়িয়ে দিয়েছে। সরকারে নাই আসতে, শুভেন্দুরা মুখ্যমন্ত্রী নাই হতেই গতকাল সন্ধ্যায় তোমার সমস্ত সিকিউরিটি সরিয়ে দিয়েছে। তোমার ডান হাত তুলাবাজের আরেকজন কুখ্যাত লোক ফলতার জাহাঙ্গীর,
তারও 18 জন সিকিউরিটি ছিল, পরশুদিনই সব চাকরি গুটিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনারও Z+ সিকিউরিটি ছিল। আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর কালকে বলে দিয়েছে আপনার আর কোনো সিকিউরিটির দরকার নাই, মাত্র 4 জন কনস্টেবল আর 1 জন সাব ইন্সপেক্টর রেখে সমস্ত সিকিউরিটি তুলে দিয়েছে। হুমায়ুন কবিরকে সিকিউরিটি দিয়েছে কলকাতার হাইকোর্টের জাজ সাহেব ম্যাডাম ডক্টর সুব্রা ঘোষ, আর স্বরাষ্ট্র মন্ত্রক সেটাকে ইমপ্লিমেন্ট করেছে। তোমার ক্ষমতা থাকে তো তুমি আমার সিকিউরিটি তুলে দেখাও। চ্যালেঞ্জ থাকলো, চ্যালেঞ্জ থাকলো। মমতা ব্যানার্জি, নিজে যে পাপ করেছো তার জন্য প্রায়শ্চিত্ত তোমাকে করতে হতোই। এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পাপের প্রায়শ্চিত্ত পূর্ণ হয়েছে। তাই আগামী দিনে তৃণমূল দলটা, বিজেপি যদি গত 2 দিন আগে থেকে রেজাল্টের পরের দিন থেকেই যদি মনে করত তৃণমূলটা ভেঙে দেব, তৃণমূলটা যত এমএলএ জিতেছে তার অর্ধেক আমরা দলে নিয়ে নেব, বা যে সমস্ত এখানে যে বীর বাহাদুর, যে তুলাবাজ এখানে কলকাতায় গিয়ে বিজেপির নেতার সাথে যোগাযোগ করছে, অত সস্তা না। হুমায়ুন কবির থাকতে তোমাকে বিজেপি কোনো মতেই জায়গা দেবে না। তুমি বিজেপির হাত ধরেও বাঁচতে পারবা না। তোমাকে আমি ভালোভাবে বলছি, যদি রেজিনগরে ভালোভাবে জয়নগরে বাঁচতে চাও, আমাদের কোন লোককে তোমার গায়ে হাত দিতে, হ্যালো, কাউকে হাত দিতে দেব না। কিন্তু তোমার একটা একটা করে ডানা ছাঁটবো। সেটা কি? তুমি লটারি বিক্রেতাদের সাথে টাকা নাও, তুমি মাটি কাটার ট্র্যাক্টরওয়ালাদের সাথে মান্থলি নাও পুলিশের নাম করে। তোমার কিছু চ্যাংম্যাং আছে, তারা খৈতান এগ্রো কোম্পানির কয়েকশো বিঘি জমি দখল করে খাচ্ছে। আমি এই রেজিনগরের বিধানসভার সদস্য হিসাবে উপস্থিত সকলের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিয়ে একটা আবেদন করব। সেটা হচ্ছে, আমি আজকে 7 তারিখ, কালকে আমাকে কলকাতা যেতে হবে। পরশুদিন 4টের সময় বাংলার সরকার শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী সময় কম, তাকে যেতে হবে আসামে। তাই সকাল 10টায় ব্রিগেডে যে রাজ্য সরকারের পক্ষ থেকে, গভর্নরের পক্ষ থেকে এত নির্লজ্জ মমতা, যে নিজের যে দায়িত্ববোধ, হেরে যাওয়ার পরে যে পদত্যাগ করা, সেটাও করতে চায়নি, বলছে আমাকে জোর করে হারানো হয়েছে। আরে তোমাকে যদি জোর করে হারানো হয়, তুমি তো মুখ্যমন্ত্রীর চেয়ারে ছিলা, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী ছিলা, কি করে সেটা সম্ভব? আর বিজেপি যদি এত ক্ষমতাবান, রেজিনগরে কেন হুমায়ুন কবিরকে হারাতে পারলো না? নওদাতে কেন হারাতে পারলো না? নওদার মানুষ আমাকে সঙ্গ দিয়েছে, রেজিনগরের বিধানসভার মানুষ তারা আমাকে সঙ্গ দিয়েছে, সাপোর্ট করেছে। তাই হুমায়ুন কবির 60,000 ভোটে নির্বাচিত হয়েছে, ওখানে প্রায় 28,000 ভোটে নির্বাচিত হয়েছে। মানুষ সঙ্গে থাকলে কেউ কাউকে হারাতে পারে না। এতদিন যত ভোটে জিতেছ ততই তো বারবার বলেছ মানুষ আমার সঙ্গে আছে, মামাটি মানুষের নেত্রী সেজেছ। এবার যখন 80তে চলে এসছো, 6 মাস আগে থেকে গল্প করছিল, হুঙ্কার ছাড়ছিল তোমার ভাইপো যে 250 সিট নিয়ে ক্ষমতায় আসবো। আমি সেদিন বলেছিলাম, মূর্খের স্বর্গে বাস করছো মমতা ব্যানার্জি। বারবার আবেদন নিবেদন করেছিলাম। একবার বলছে ববির সাথে কথা বলো, একবার বলছে অভিষেকের সাথে কথা বলো। আমি আগেই বলেছি, আমি একজন মুসলমান হিসেবে আমি আল্লাহর গোলামি করব, কোন মুসলিমের গোলামি করব না, করব না, করব না। তাই আমাকে একটা নতুন দল খুলতে হয়েছে। আজকে এই রেজিনগর বিধানসভায় মাত্র 92,000 হিন্দু ভোট, 92,000। 2,62,000 ভোটের মধ্যে
মাত্র 92,000। 68% মুসলিম ভোট। হুমায়ুন কবিরকে মুসলমানরা ভোট দিলে তারা সাম্প্রদায়িক। আর যখন 92,000 ভোটের মধ্যে বাবন ঘোষের মতো আমার ছেলের বয়সে, রাজনীতিরও জানে না, ওর বাবা ছিল স্বাধীন ঘোষ, 1 বছর আগে মারা গিয়েছে, আমার বন্ধু লোক ছিল, তার ছেলেকে এখানকার হিন্দুরা বিধায়ক করার জন্য যখন 64,000 ভোট দেয়, তখন মুসলমানরা সাম্প্রদায়িক হয় আর হিন্দুরা সব ধর্ম নিরপেক্ষ হয়। এই সাম্প্রদায়িক হতে আমি যতদিন বাঁচবো, এই মুর্শিদাবাদের বুকে কোন মুসলমানের গায়ে হাত দিলে আমরা আগে কোনো মুসলিমকে মারতে যাব না, আগে কোনো মুসলিমের সম্পদ দখল করতে যাব না, আগে কোনো মুসলিমের সঙ্গে ঝগড়া ঝামেলায় যাব না। কিন্তু মনে রেখো, ভারতবর্ষের সরকার মোদিজিকেও বলছি, বাংলার নতুন সরকার বিজেপির সরকারকেও বলছি, আগুন নিয়ে খেলতে যাবেন না। মুর্শিদাবাদে হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে আছে বাবরি মসজিদ হবে, এবং যতক্ষণ বেঁচে আছে আগামী পঞ্চায়েত নির্বাচন সিংহভাগ পঞ্চায়েত আম জনতা উন্নয়ন পার্টি দখলে আসবে, এবং 2029-এর লোকসভায় বহরমপুর সহ 3টে লোকসভায় আম জনতা উন্নয়ন পার্টি দখল করবে। 72% যে জেলায় মুসলমানদের বাস, যত হিন্দুরা একাট্টা হবে, আমি গোটা মুর্শিদাবাদের মুসলিমদেরকে একাট্টা করব। দেখবো আপনারা কি করে নির্বাচিত হন। আমরা নিশ্চিতভাবেই আগামী 2029 সালে 3টে লোকসভায় দখল করব। আমি নিজে বহরমপুরে লড়ব, আর যোগ্যতম প্রার্থী মুর্শিদাবাদেও দেব, জঙ্গিপুরেও দেব। আমার আগামী দিনে লড়াই হবে। এই যে 3টে এমপি আছে অকেজো, একটা গুজরাট থেকে নিয়ে এসে করেছে, আর একটা ল্যাংড়া ভ্যাংড়া মিথ্যাবাদী, এদেরকে হারিয়ে যোগ্য মুসলমানদেরকে 2029 সালে জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং বহরমপুরে আমি নিজে লড়বো। আমার চ্যালেঞ্জ, হিন্দু ভোট সব একটা হোক, তাও 2 লক্ষ ভোটে আমি জিতবো। হোক একটা, অধীরকে দিবে না নির্মল সাহাকে দিবে, তারা বেছে নিক। আর মুসলমানদের শতকরা 90টা ভোট হুমায়ুন কবিরের পক্ষে আসবে। 2 লক্ষ ভোটে আমরা জিতবো। কারো ক্ষমতা থাকে আমাদেরকে রুখে নেবে। আর আমি নতুন বিজেপি সরকারকে বলবো, আপনাদেরকে মানুষ আশীর্বাদ করেছে, সম্মান দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আপনারা মুর্শিদাবাদে কোন রকম কোন ঝামেলা করতে, আপনাদের যারা নবনির্বাচিত বিধায়ক 8 জন, তাদেরকেও নিষেধ করবেন। আর আপনাদের যারা কিছু লাঠিয়াল বাহিনী আছে তাদেরকেও সংযত করবেন। আমি আগেও বলেছি, আবার বলছি, আমরা কাউকে আগে থেকে কারো সম্পদ দখল করতে যাব না, আগে থেকে কারো গায়ে হাত উঠাবো না। কিন্তু মুর্শিদাবাদের মতো জেলায় কোন মসজিদ আক্রান্ত হলে, কোন মুসলমান আক্রান্ত হলে হুমায়ুন কবির সিংহের মতো গর্জে উঠবে। হুমায়ুন কবির লাখো লাখো লোক নিয়ে রাস্তায় নামবে। কোন বাধা মানব না, কোন সরকারের প্রশাসনকে মানব না। যেদিন হুমায়ুন কবিরের মাথা গরম হবে, কোন প্রশাসন সেদিন হুমায়ুন কবিরকে রুখতে পারবে না। আমি এরপরে লোকাল কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আগামী তার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলাম, কিন্তু বিজেপির থেকেও আসল ক্রিমিনাল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আরএসএস এর দালাল মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 2011 সালের 20 মে মুখ্যমন্ত্রীর গদিতে বসেছিল যেদিন, সেদিন পশ্চিম বাংলায় সনাতনী ধর্মাবলম্বী মানুষের, অর্থাৎ প্রত্যেকটা হিন্দু গ্রামে কোনো আরএসএস এর অফিস ছিল না। টোটাল হাজার হাজার হিন্দু গ্রাম আছে গোটা বাংলায়। 70% উপর বাংলায় হিন্দু বসবাস করে। সেই সনাতনী ধর্মাবলম্বী মানুষের 20 মে 2011 মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শপথ নেওয়ার আগে পর্যন্ত 13 মে 2011
ঐতিহাসিক বুদ্ধদেব ভট্টাচার্য সহ তার মন্ত্রিসভার প্রায় 27 জন মন্ত্রী পরাজিত হয়েছিল। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় গদি পেয়েছিল। সেদিন গোটা পশ্চিম বাংলায় RSS এর শাখা অফিস ছিল মাত্র 558, মাত্র 558। আর এই RSS এর দালাল মমতা ব্যানার্জির সহায়তায়, তার পুলিশ প্রশাসনের বদান্যতায়, তার নেতৃত্বে আজকে গোটা পশ্চিম বাংলায় RSS এর শাখা অফিস হচ্ছে 12,500। এই 12,500 RSS এর কর্মীরা পিছন থেকে লড়াই চালাচ্ছিল। কখনো মোহন ভাগবত, ভারতবর্ষের RSS এর যিনি সর্বময় কর্তা, মহারাষ্ট্রের পুনেতে যার বাড়ি, তিনি এই মমতা ব্যানার্জির সরকারের আমলে নির্বিচারে 15 দিন পশ্চিম বাংলায় 2025 সালে 15 দিন রাত্রি যাপন করেছে আর পিছন থেকে অপারেশন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টকে হারাতে গিয়ে 2011 সালে কংগ্রেসকে সঙ্গে নিয়েছিল, পাশাপাশি এই RSS এর একটা অংশের সহযোগিতা তিনি নিয়েছিল। 2009 সালে 1 থেকে 19টা সাংসদ হওয়ার পর যে 1.5 বছর সময় ছিল, যে প্রায় 2.25 বছর সময় ছিল, প্রতিদিন কলকাতার রাজপথে বুদ্ধিজীবীদের নামে RSS কে, সমস্ত বামপন্থী বিরোধী লোককে নামিয়ে দিয়ে প্রতিদিন সভা সমিতি, পদযাত্রা এসব করে করে লাস্টে তিনি সার্থকতা লাভ পেলেন। কংগ্রেসকে 65টা সিটের লড়ার সুযোগ দিয়ে তারা 42টা পেল, পার্সেন্টেজ দেখুন। আর উনি 229টা সিটে লড়ে উনি কিন্তু 182টা পেয়েছিল। সেই কংগ্রেসের সঙ্গেও দুর্ব্যবহার করেছিল। সেই কংগ্রেসকেও 1 বছর যেতে না যেতেও তাদের 6 জন মন্ত্রিসভাকে সেখান থেকে ছেড়ে দিতে বাধ্য করেছিল। এমন আচরণ করেছিল, তাদেরকে কোনো ফাইল ইনিশিয়েট করতে দিত না। ডাক্তার মনোজ ভূঁইয়া, আবু হেনা থেকে শুরু করে যারা মন্ত্রী ছিল, গনি খানের ভাই থেকে শুরু করে কেশব মন্ডল কুচবিহারের থেকে শুরু করে যে 6 জন মন্ত্রী ছিল, যে মানস ভূঁইয়াকে একদিন মঙ্গলকোটে দেখেছিলাম, বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী, ডাক্তার মানুষ, CPM এর লোকরা কিভাবে তাকে তাড়া করেছিল মঙ্গলকোটে। তিনি পায়ের জুতো বগলে ভরে ডান দিক থেকে মোবাইল ফোন করে বুদ্ধবাবুকে বলেছিল, বুদ্ধবাবু আমাকে বাঁচান, আপনার ক্যাডাররা পুলিশের সামনে আমাকে খুন করে দিতে চাইছে। সেদিন কিন্তু বুদ্ধবাবু এই মানস ভূঁইয়াকে বাঁচিয়েছিল, সাপোর্ট করেছিল। আজকে কি ইতিহাস! আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলনেতা যে নিজেই যাকে হৃষ্টপিষ্ট করেছিল শুভেন্দু অধিকারীকে 2021 সালে নন্দীগ্রামে, তার কাছে 1956 ভোটে হারতে হয়েছিল। এত রবরবা, এত ঔদ্ধত্য, তার ভাইপুর সঙ্গে কথা বলা, টাকা ছাড়া কথা বলা যায় না, ফোনে মেসেজ দিলে তার কোনো উত্তর পাওয়া যায় না। আমি হুমায়ুন কবির বারবার মমতা ব্যানার্জির কাছে প্রতিবাদ করেছিলাম যে আমরা দল করতে এসছি, আপনার ভাইপুর গুলামি করতে আসিনি। আপনার ভাইপুকে সামলান, আপনার ভাইপুকে তুলাবাজি করা থেকে বিরত রাখুন, আপনি নিজে ক্ষমতা রাখুন। আপনি পুলিশ মন্ত্রী, একটা আইসির পোস্টিং দিতে গেলে আপনার ভাইপুকে 70 লাখ থেকে 1.5 কোটি গুনতে হয়। একটা জেলার এসপি কে পোস্টিং দিতে হলে আপনি পুলিশ মন্ত্রী, আপনার ভাইপো আগে 2 কোটি টাকা নেয়, তারপরে তার এসপির পোস্টিং হয়। এটা সাধারণ মানুষের উপরে জুলুম। একটা সাধারণ মানুষ 1 লরি বালি কিনতে গেলে এধারে বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, 1000 টাকা ভাতা দিচ্ছি, ইমামদের 3000 টাকা ভাতা দিচ্ছি, কিন্তু ঘুরিয়ে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র দুর্নীতিগ্রস্ত নেত্রী। তিনি বাংলার
সততার প্রতীক হিসাবে বাংলার মানুষের কাছে 2011 সালে যে গ্রহণযোগ্যতা ছিল, তার নিজের পাপের প্রায়শ্চিত্ত গত 4 তারিখে 15 বিধায়ক ইন্দ্রনীল সেন যেখানে যেত হেলিকপ্টার, মুর্শিদাবাদে আমাদের কিছু দায়িত্ব দিন, মন্ত্রী না করুন, কিছু ক্ষমতা দিন, কোন দপ্তরের চেয়ারম্যান করে দিন, ফান্ড দিন। আমরা মুর্শিদাবাদের মানুষ আপনাকে ভোট দিয়েছে। 2021 সালের আগে আপনার 4টে আসন ছিল, 2011-তে যেদিন আপনি ক্ষমতায় আসেন সেদিন 1টা আসন ছিল সাগরদিঘি। কংগ্রেস ছিলাম আমরা 14টা, বামফ্রন্ট ছিল 7টা। আমরা আপনার দলে আবার আসার পরে আমরা আপনাকে 20টা আসন পাই দিয়েছি। মুর্শিদাবাদের মানুষকে এইভাবে অসম্মান করবেন না, মুর্শিদাবাদের মানুষের উন্নয়ন করুন। কিন্তু এই তোলাবাজ ভাইপো, চোর ভাইপো সেদিনকে সম্পূর্ণ পিসির ক্ষমতার অপব্যবহার করে বাংলার মানুষের সাথে চুরি করেছে, ডাকাতি করেছে, তোলাবাজি করেছে। কদিন আগে বক্তৃতা করছিল, এই শক্তিপুরে প্রথম সংঘ মাঠে এসে বক্তৃতা করে বলছিল, 17 এপ্রিল বোধহয় বক্তৃতা করে কি বলছিল, যে অমিত শাহকে যে পুলিশ সিকিউরিটি দেয়, সেই পুলিশ কি করে হুমায়ুন কবিরকে সিকিউরিটি দেয়, কি করে নওশাদকে সিকিউরিটি দেয়। তুমি কে হরিদাস পাল? তুমি বলছো যে সেন্ট্রাল গভর্নমেন্টের সিকিউরিটি ছেড়ে দিক, আমি সিকিউরিটি দেব। ওহে অভিষেক, আজ তোমার কি পরিণতি হয়েছে? তোমার 100 জন পুলিশ নিয়ে রাত্রিবাস করতা কালীঘাটের বাড়িতে, কালকে সন্ধ্যা 6:30টার মধ্যে তোমার কাছে মাত্র 2টো পুলিশ আছে, সব ছড়িয়ে দিয়েছে। সরকারে নাই আসতে, শুভেন্দুরা মুখ্যমন্ত্রী নাই হতেই গতকাল সন্ধ্যায় তোমার সমস্ত সিকিউরিটি সরিয়ে দিয়েছে। তোমার ডান হাত তুলাবাজের আর একজন কুখ্যাত লোক ফলতার জাহাঙ্গীর, তারও 18 জন সিকিউরিটি ছিল, পরশুদিনই সব চাটি গুটিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারও Z+ সিকিউরিটি ছিল। আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর কালকে বলে দিয়েছে আপনার আর কোনো সিকিউরিটির দরকার নাই, মাত্র 4 জন কনস্টেবল আর 1 জন সাব ইন্সপেক্টর রেখে সমস্ত সিকিউরিটি তুলে দিয়েছে। হুমায়ুন কবিরকে সিকিউরিটি দিয়েছে কলকাতার হাইকোর্টের জাজ সাহেব ম্যাডাম ডক্টর সুব্রা ঘোষ, আর স্বরাষ্ট্র মন্ত্রক সেটাকে ইমপ্লিমেন্ট করেছে। তোমার ক্ষমতা থাকে তো তুমি আমার সিকিউরিটি তুলে দেখাও। চ্যালেঞ্জ থাকলো, চ্যালেঞ্জ থাকলো। মমতা ব্যানার্জি, নিজে যে পাপ করেছো তার জন্য প্রায়শ্চিত্ত তোমাকে করতে হতোই। এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পাপের প্রায়শ্চিত্ত পূর্ণ হয়েছে। তাই আগামী দিনে তৃণমূল দলটা, বিজেপি যদি গত 2 দিন আগে থেকেই, রেজাল্টের পরের দিন থেকেই যদি মনে করত তৃণমূলটা ভেঙে দেব, তৃণমূলটা যত MLA জিতেছে তার অর্ধেক আমরা দলে নিয়ে নেব, বা যে সমস্ত এখানে যে বীর বাহাদুর, যে তুলাবাজ এখানে কলকাতায় গিয়ে বিজেপির নেতার সাথে যোগাযোগ করছে, অত সস্তা না। হুমায়ুন কবির থাকতে তোমাকে বিজেপি কোনো মতেই জায়গা দেবে না। তুমি বিজেপির হাত ধরেও বাঁচতে পারবা না। তোমাকে আমি ভালোভাবে বলছি, যদি রেজিনগরে ভালোভাবে, জয়নগরে বাঁচতে চাও, আমাদের কোন লোককে তোমার গায়ে হাত দিতে, কাউকে হাত দিতে দেব না। কিন্তু তোমার একটা একটা করে ডানা ছাঁটবো। সেটা কি? তুমি লটারি বিক্রেতাদের সাথে টাকা নাও, তুমি মাটি কাটার ট্র্যাক্টরওয়ালাদের সাথে মান্থলি নাও পুলিশের নাম করে। তোমার কিছু চ্যাংম্যাং আছে, তারা খৈতান এগ্রো কোম্পানির কয়েকশো বিঘি জমি দখল করে খাচ্ছে। আমি এই রেজিনগরের বিধানসভার সদস্য হিসাবে উপস্থিত সকলের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিয়ে
একটা আবেদন করব, সেটা হচ্ছে আমি আজকে 7 তারিখ, কালকে আমাকে কলকাতা যেতে হবে। পরশুদিন 4টের সময় বাংলার সরকার শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী সময় কম, তাকে যেতে হবে আসামে। তাই সকাল 10টায় ব্রিগেডে যে রাজ্য সরকারের পক্ষ থেকে, গভর্নরের পক্ষ থেকে এত নির্লজ্জ মমতা, যে নিজের যে দায়িত্ববোধ, হেরে যাওয়ার পরে যে পদত্যাগ করা, সেটাও করতে চায়নি, বলছে আমাকে জোর করে হারানো হয়েছে। আরে তোমাকে যদি জোর করে হারানো হয়, তুমি তো মুখ্যমন্ত্রীর চেয়ারে ছিলা, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী ছিলা, কি করে সেটা সম্ভব? আর বিজেপি যদি এত ক্ষমতাবান, রেজিনগরে কেন হুমায়ুন কবিরকে হারাতে পারলো না? নওদাতে কেন হারাতে পারলো না? নওদার মানুষ আমাকে সঙ্গ দিয়েছে, রেজিনগরের বিধানসভার মানুষ তারা আমাকে সঙ্গ দিয়েছে, সাপোর্ট করেছে। তাই হুমায়ুন কবির 60,000 ভোটে নির্বাচিত হয়েছে, ওখানে প্রায় 28,000 ভোটে নির্বাচিত হয়েছে। মানুষ সঙ্গে থাকলে কেউ কাউকে হারাতে পারে না। এতদিন যত ভোটে জিতেছ, ততই তো বারবার বলেছ মানুষ আমার সঙ্গে আছে, মামাটি মানুষের নেত্রী সেজেছ। এবার যখন 80তে চলে এসছো, 6 মাস আগে থেকে গল্প করছিল, হুঙ্কার ছাড়ছিল তোমার ভাইপো যে 250 সিট নিয়ে ক্ষমতায় আসবো। আমি সেদিন বলেছিলাম মূর্খের স্বর্গে বাস করছো মমতা ব্যানার্জি, বারবার আবেদন নিবেদন করেছিলাম। একবার বলছে ববির সাথে কথা বলো, একবার বলছে অভিষেকের সাথে কথা বলো। আমি আগেই বলেছি, আমি একজন মুসলমান হিসেবে আমি আল্লাহর গোলামি করব, কোন মুসলিমের গোলামি করব না, করব না, করব না। তাই আমাকে একটা নতুন দল খুলতে হয়েছে। আজকে